ইরফান মায়রা থেকে চোখ সরিয়ে নেয়, সিটে মাথা এলিয়ে চোখ বুজে বা হাত চোখের ওপর রেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে। ইরফান ঝড়ের বেগে মায়রার দুহাত সিটের সাথে চেপে ধরে দাঁতের দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেইন হচ্ছে, জাস্ট ফর ইউ স্টুপিড। মায়রা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে, বারবার ঢোক গিলছে, শরীর যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়রার ভীত চোখে জোড়ায় পানের দৃষ্টি রাখে। ফোঁস করে শ্বাস ফেলে মায়রা গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়রা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মায়রার কেমন যেন নিজেকে পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলে রেগে যায়, আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়রাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে, গাড়ির স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়, আর একটা কথা বললে স্কচ টেপ লাগিয়ে রাখবো মুখে। মায়রা মুখ ফুলিয়ে নিল। এই লোক সত্যি সত্যি স্কচ টেপ লাগিয়ে দেয়, তার প্রমাণ তো সে পেয়েছেই এর আগে কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো, চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মায়রা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগে। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মেয়েটা শরীর ছেড়ে ঘুমিয়ে আছে, ধাক্কা খায় তবু ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করলো, এরপর এগিয়ে গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়রার মুখ পানে। বাচ্চামির কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমিয়ে আরও বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়রার স্নিগ্ধ ও মায়াময় তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখাবয়বে তাকিয়ে থাকে মায়রার ফোলা ফোলা গাল। বন্ধ চোখের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব। এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়রা ঘুমের ঘোরে উষ্ণতা পেয়ে দুহাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট ভাগায় সামান্য। মায়রার হাত ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করল, ঠান্ডা। ভ্রু কুচকালো। এই মেয়ে শরীরের রক্ত নেই। গাড়ির এসি অফ করলো, এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মায়রাকে উসখুস করতে দেখে চোখ নামিয়ে তাকায়। বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোড়ায়, ডান হাতের উল্টো পিঠে মায়রার গলা চেক করে। ঘেমে গিয়েছে, এজন্যই ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছেই তাকে জ্বালাতে, ব্যাস, আর কিচ্ছু না। আবারও এসি ছাড়লো। কসরত করে গায়ের কোট খুলে মায়রাকে ঢেকে দেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। সে আসলে কোথায় এটাই বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সে স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাঁধে। ভালোভাবে হাতিয়ে বুঝলো এটা লোকটার কোট ফোট হবে, কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো, ঘরই হবে, কিন্তু এখানে আসলো কি করে? এমন ঘুটঘুটে অন্ধকারে মেয়েটা একটু একটু ভয়ই লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালালো। ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলে না। অনেক চেষ্টা করলো, তবুও পারল না। মেজাজ খারাপ হলো। এই লোকটাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে? উফ! এগিয়ে গিয়ে পেটের উপরে পা তুলে বসলো। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মায়রার এই ঘর ভীষণ পছন্দের, অনেক সুন্দর গোছানো, আর কেমন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেয়ালের এক কোণায় নজর বলে ভ্রু কুচকে তাকায় মায়রা। বেড থেকে নেমে এগিয়ে গেল। সাদা দেয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটি ডোর। মায়রা অবাক হলো। ঘরের ভেতর ঘর, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়রার চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল বলে দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খোলে না। মায়রা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পেছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে, কি করছো? মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়, ঢোক গিলে। ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট? এখানে কি করছো? মায়রা আমতা আমতা করে বলে, আপনার গুপ্ত ঘর আছে জানতাম না তো, এর ভেতরে কি আছে? ইরফান ভ্রু কুচকে তাকায় মায়রার দিকে। ঘুমন্ত ফোলা ফোলা মায়রার মুখপানে কেমন করে তাকিয়ে থাকে। মায়রা ঢোক গিলে বলে,
কি আছে এখানে? ইরফানের হাত ঘড়ি খুলতে খুলতে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ডান পাশের টেবিলে তার ঘড়ি রাখে। মায়রার দিকে তাকিয়েই মায়রা পিট চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রা থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙ্গুল প্যান্টের পকেটে রাখে। গম্ভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়াইফ আছে এখানে, তুমি ভুলেও এর আশেপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি আগেও আরেকটা বিয়ে করেছিলেন, তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রেগে বলে, মাই উইশ। মায়রা রেগে বলল, আপনার ইচ্ছা মানে? আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছা। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁট বাঁকায় একটু। মুহূর্তে স্বাভাবিক হয়ে বিরক্তি কণ্ঠে বলে, বের হও এখান থেকে, স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা। কিছু বলতে নিলে ইরফান মায়রার হাত ধরে তার ঘর থেকে মায়রাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কফি চাই, গো। এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়রা কটমট দৃষ্টিতে ইরফানের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে, অসভ্য লোক, তাকে মিথ্যা বলেছে। আরেকটা বউ আছে, দিবে না কফি। সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সে দিবে না কফি। বিড়বিড় করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজিয়ে রাখা, পুরো আলমারির সমান। ইট যেভাবে সাজিয়ে রাখে ওভাবে রাখা। আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো এটা আলমারি। দেখতে ভীষণ সুন্দর লাগলো। সিলভার কালারের মিশ্রণ গা। হাত বাড়িয়ে টেনে পাল্লা খুলে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগে মায়রার। মায়রা কেঁপে ওঠে, ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল। ভেতরে তাকিয়ে বুঝলো এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মায়রা তার কৌতূহল দমাতে মাঝামাঝি একটা ড্রয়ার খুললে অবাক হয়। এখানে তো আইসক্রিম। একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখে সব বক্সে আইসক্রিম ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে। সে জীবনে দেখেনি সেসব আইসক্রিমও আছে। মায়রা হাঁ করে তবদা খেয়ে চেয়ে আছে। মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে সে বক্সগুলোর দিকে এগিয়ে গেল। উপরে থেকে একটা 4 কোণা বক্স পড়ল। এরপর হাত বাড়িয়ে বেশ কসরত করে ফিতার গিট খুলে দেখলো চকলেট ভর্তি। মায়রা হাঁ করে চেয়ে আছে। এসব কি? তার মানে কি এই সবগুলোই বক্সের চকলেট ভর্তি? মায়রা তবদা খেয়ে মাটিতেই কতক্ষণ বসে থাকলো। ভাবছে এসব কি আনলো। কিছু একটা মনে পড়তেই দ্রুত উঠে দাঁড়ালো। পরনের এলোমেলো শাড়িটা বদলে গোল জামা, পায়জামা আর ওড়না পরল। 3টেই কালো রঙের। মায়রার প্রায় 90% জামাই এমন ধরনের। গোল জামা, সাথে চুড়ি, পায়জামা আর ওড়না, 3টেই একই রঙের হয়। মায়রার ভালো লাগে এই ধরনের জামা। কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে। 9টা পেরিয়ে গিয়েছে। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজের সাথে দেখা হয়। মায়রা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন মা? রুমা নেওয়াজ অবাক হলো। মায়রাকে মা ডাকতে বলেছিল ঠিকই, তবে মায়রা এর আগে হয়তো মা বলে ডাকেনি। তার মনে পড়ে না। মৃদু স্বরে বলল, ভালো, খেয়ে নাও। মায়রা হাসি মুখে বলে, আপনারা সবাই খেয়েছেন? না। আচ্ছা, ইনায়া আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রুমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলেন, যাও। আপু কি করো? ইনায়া এগিয়ে আসে। মায়রাকে দেখে হেসে বলে, অবশেষে উঠলে? মায়রা হেসে বলে, বুঝতে পারিনি, অনেকক্ষণ ঘুমিয়েছি, তোমরা কেউ ডাকলে না কেন? ইনায়া হেসে ফেলল। মায়রার হাত ধরে বলল, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্ত ঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মায়রার কথা শুনে ইনায়া অবাক হয়ে বলল, কিসের গুপ্ত ঘর? ঘরের ভেতর আরেকটা ঘর। ইনায়া মৃদু হেসে বলল, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরেই কাটায়। তাছাড়া ভাইয়া... মায়রা ইনায়াকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দাও, শোনো আমার একটা ইম্পর্টেন্ট কথা। আমার ঘরে আইসক্রিমের
ফ্রিজ, সাথে এত এত চকলেটের বক্স রাখা। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনায়া চিন্তিত হয়ে বলল, না তো, এসব ব্যবসা কেন করবে আব্বু ভাইয়া? আমি ঠিক জানি না এসব ভাইয়া কেন এনেছে। ইরফান এনেছে শুনে মায়েরা অবাক হলো। ওমা, তাকে তো খেতেই দিল না, এখন নিজেই তার শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলল, আমি বুঝেছি, তোমার তো আর 2 দিন পর বিয়ে, এজন্যই সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চারা আসে তাই। আরে না পাগলি, ভাইয়ার খেয়ে দিয়ে কাজ নেই এসব কাজ করবে? কেন এনেছে ভাইয়াই জানে। আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মাইরা? অনেক মজা, আগে কখনো খাইনি। কোনোটা হয়তো রেখে আসেনি ভাইয়া। সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধহয় এখানে, কিছুই বাদ দেয়নি। মায়েরার ছোট মাথায় ঢুকলো না ইরফানের কাজ। তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেয়া চকলেট আর আইসক্রিমের জন্য খুব মন খারাপ হয়েছিল। এসব রেখে বলল, আপু, তোমার অনুভূতি বলো। তোমার বিয়ের আর মাত্র 2 দিন আছে। ইনায়া খানিক লজ্জা পায়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আপু? ইনায়া মায়েরার কান টেনে বলে। এই মাইরা, আমাকে জ্বালাবে না কিন্তু। মায়েরা হেসে ফেলল। ইনায়া প্রসঙ্গ পাল্টে বলে, যাহারা আপু আসবে একটু পর, কালকে আমাদের সব কাজিনরা আসবে, তোমাকে দেখার জন্য সবাই মুখিয়ে আছে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে। কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ার একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে। বুঝেছি বুঝেছি। ইনায়া হেসে মায়েরার হাত ধরে বাইরে যায়। জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনেই এত বলল রুমা নেওয়াজ নিজেও বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে যেতে বলেছে, তবুও জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুবই ইম্পর্ট্যান্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমা নেওয়াজ তার বোন আর ভাগ্নিকে নিয়েই ভেতরে আসলেন। জাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়েই তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরেই তার মা থাকলো। উপরে সিঁড়ি উঠতে নাকি কষ্ট হয়, কোমরে ব্যথা বাড়ে। জাহারাও আর কোনো উচ্চ বাক্য করেনি, যদিও তার ইচ্ছে ছিল আগের বারের মতো ইরফানের পাশের ঘরে থাকার। তবে মায়ের অসুস্থতাও তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনায়া আর মায়রাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেকদিন থাকবে কিন্তু। জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে? ইনায়া মন খারাপ করে বলে, দেখ, তোমরা আমাকে এখনই বের করছো কেন? আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও। মায়রা আর জাহারা দুজনেই হাসি ইনায়ের কথায়। জাহারার মায়রার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মায়রা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে, আপু কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মায়রা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মায়রাকে আটকে বলে, আমার কাজ আছে। মায়রার মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মায়রার বুঝতে একটুও কষ্ট হলো না। গতবারও এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখেছিল সে। ভেবেছিল এবার আসলে সে আচ্ছা মতো ভাব জমাবে, মনও ভালো করে দিবে। এটা ভেবে আবারও বলে, আপু, তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দিব। জাহারা বিরক্ত হলো। এই মেয়েটাকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্তিমাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মায়রার মুখ অপমানে থমথমে হয়ে যায়। মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিজেও অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যি কারণ খুঁজে পায় না মায়রার সাথে জাহারার এমন ব্যবহারের। জাহারা খুবই ভালো মেয়ে, খুব মিশুকো, শুধু মায়রার ক্ষেত্রে এমন করে কেন? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, কফি চেয়েছি আমি। মায়রা সহ জাহারা ইনায়া সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়রার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মায়রা ঢোক গিলে, সে তো ভুলেই গিয়েছে কফির কথা, মনে থাকলেও দিত না। খবিশ লোক, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যা বলা, সেও দিবে না কফি বানিয়ে। জাহারাই হেসে বলে, 2 মিনিট ওয়েট করো ইরফান ভাই, আমি আনছি। ইরফান মায়রা থেকে চোখ সরিয়ে জাহারার দিকে তাকালো। আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, জাহিদ কোথায়? জাহারা উত্তর দেয়,
ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে। ভাইয়ার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে। গুড জব। মায়রার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে। পেছন থেকে রুমা নেওয়াজ বলে, আরে তোকে যেতে হবে না, ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। জাহারা যেতে যেতেই মৃদু হেসে পড়ে। আমি যাই খালাম্মা, প্লিজ, কিচ্ছু হবে না। রুমা নেওয়াজ বোধহয় বুঝলেন জাহারার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মায়েরা ভ্রু কুচকে চেয়ে দেখলো জাহারাকে। কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করেই কথা বলে, শুধু সেই প্রবলেম, ইরফানের ব্যাপার বেশিই চিন্তা। কথাটা ভেবে নিজেকেই দুটো চর মারতে ইচ্ছে করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক। তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে জাহারার উৎফুল্ল মুখ দেখল, যে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মায়েরার ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো। এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার উপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো। এরপর চকলেট ছেড়ে খাওয়া আরম্ভ করে প্রায় অনেকগুলোই খেয়েছে এইটুকু সময়ে। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসলে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখভর্তি চকলেট, কোনো রকমে মুখের টুকু গিলে নেয়। আমতামতা করে বলে। ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতরে এসে মায়েরার দিকে তাকিয়ে ডান পা পেছন দিকে বাড়ির দরজায় ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভ্রু কুচকে বলে। নো, এতগুলো চকলেট নিয়ে বসেছো কেন? গরু থেকে মানুষ হবে না? মায়েরা রেগে বলে। একদম আমাকে গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটের চকলেটে আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়রাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দুহাতে নাচলায় মায়রার গাল ধরে মাথা ঝুঁকিয়ে মায়রার দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মায়রার হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করে। ইরফান কিছু করল না, শুধু চকলেটটুকুই মায়রার মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মায়রার পানে দৃষ্টি রাখে। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি। মায়রা কিছু বলে না, চোখ নামিয়ে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে, ঘুমাও। মায়রাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরও চকলেট খাওয়াতে চাইছো? আই হ্যাভ নো প্রবলেম। মায়রা মাথা নিচু করে দু হাতে ইরফানের পেটে ঠেলে কপা গলায় বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকায় একটু, হাসলো বোধ হয়, মৃদুস্বরে বলে। রাত জাগবে না? মায়রা মাথা নিচু করেই দ্রুত বলে, যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মায়রাকে তীক্ষ্ণ চোখে অবলম্বন করে মৃদুস্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলায় বলে, এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে। ফজর নামাজ শেষে মায়রা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করলো। এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো। কেশেও নিল একটু, তবে ইচ্ছেকে দমালো না। ঝটফট মন দিয়ে খায় সব। রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মায়রা বেলকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মায়রার। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়ল। তার ব্যথিত মনে প্রশ্ন উকিয়ে দেয়, আচ্ছা, সে যদি নিজের মা হতো তবে কি মায়রার একটু খোঁজ নিত? হয়তো, তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকে তো ছোট থেকে মা জেনে আসলো, কম হলেও আদর করত। একটু বড় হতে কাঁধ থেকে ঝামেলা নামিয়ে নিয়েছে। মায়রা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আর যাবে না ওখানে।
তার সৎমা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝাকে মনে করিয়ে দেয়া। কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশপানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি, এখন সৎমা পর হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। ইস, একবার যদি দেখতে পেত, আসল মায়ের কোলে যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিনে আসলো। বাবা মায়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো মা বাবাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানি দু হাতে মুছে নিজেকে স্বাভাবিক করল। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রুমা নেওয়াজ তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদভ্যাস হয়েছে, সকাল সকাল 1 কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা, মোট 4টে কাপে ঢালে চা। এরপর একটা ট্রেতে 2টো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমা নেওয়াজকে পেয়ে মায়েরা 1 কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাতেই যাচ্ছিল, মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নেওয়াজ কিছু বলল না, নীরবে চায়ের কাপ নিল মায়েরা থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, 2 মা ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়ে গিয়েছে। যেদিন থেকে এসেছে কোনো দিন ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখল না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মায়েরার হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে, বা হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে, আমার মেয়ে ইচ্ছা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন লজ্জা লাগে ভীষণ। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়, এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হয়। মায়েরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ আমাকে বুঝতে পারেন না। তারেক নেওয়াজ হাসলেন। তিনি তার ছেলের মায়েরার প্রতি এত চিন্তা, মায়েরার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়েরাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি। উল্টে সে ভেবেছিল মায়েরার এক্সাম শেষ হলেও আরও কয়দিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিনই মায়েরাকে এনেছে, ভাবনা রেখে প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়েরা উৎফুল্ল মনে বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নেওয়াজ হাতের কাপ পাশের টেবিলে রেখে বলে, এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়েরা মৃদু হেসে বলে, এখানেই পড়তে চাই। রুমা নেওয়াজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতে ভুলে গেলে। শাশুড়ির কথায় মায়েরা মাথা নিচু করল। রুমা নেওয়াজের কথার ধরন নিয়ে মনে হচ্ছে তিনি মায়েরাকে শাসন করছেন। তারেক নেওয়াজ পাশ থেকে বললে, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু যাও, ইরফানকে কফি দিয়ে এসো। মায়েরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাসে হিসাব ছাড়া মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে, আজ নতুন নয়। কফি বানানোর মাঝে 2 কাপ চা শেষ করল। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। যাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান শটান হয়ে ঘুমিয়ে, 2 হাত বুকে ভাঁজ করা, ডান পায়ের উপর বাম পা তুলে রেখেছে, নড়চড়বিহীন একদম শটান হয়ে শুয়েছে। যাহারা হাতে কফির মগ নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটা বিয়ে করেছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনও মায়রাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসলো যাহারা। নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে, চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মায়রাকে সহ্য করতে পারে না, ভীষণ কষ্ট হয় তার। বা হাতে বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে, অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মায়রা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে যাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ, এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন, বোন হয়ে এমন করবে কেন? কিন্তু কি করতে চাইছেটা কি?
জাহারা ধীরে ধীরে আরও এগিয়ে যায় ইরফানের দিকে। মায়েরা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে। জাহারা আপুর ভাইয়া। জাহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে। মৃত আর্তনাদ করে ওঠে। অবাক নয়নে মায়রার দিকে তাকায়। ইরফানের ঘুম ভেঙে গিয়েছে, চোখে মুখে অজস্র বিরক্তি। একটুও নড়ল না, যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো, দেখলো মায়রা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়রার অমন দৃষ্টি দেখে কেমন যেন ভরকে গেল। নিজেকে সামলে রেগে বলে, হোয়াট হ্যাপেন্ড? চিৎকার করছো কেন, স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মায়েরা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশের বেডের উপরে ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলে, আপনার কফি দিতে এসেছি, নিন শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে। এই স্টুপিড তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে মায়রার দিকে চেয়ে বলে, কি প্রবলেম? মায়রার বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর উপর রাখলো। কফি গরম, ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধহয়, তবে সে নির্বিকার। বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। জাহারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছো কেন? জাহারার কথা শুনে মায়রার অদ্ভুতভাবে তাকালো জাহারার পানে। এত চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটা ভাই আছে, ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে তাকে করুক। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরেই মেয়েটাকে কি যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়রার হাত শক্ত করে ধরে তাতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ কেন করছো? মায়রা ইরফানের উরুর উপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করলো। বলে, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়রা কথা বলার ধরনে ইরফান ভরকে যায়। এই মেয়ের হয়েছে কি? থতমত খেয়ে মায়রার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফানের কাছে মায়রার ভালো লাগলো ভীষণ। একটু আগের বিরক্তির মাত্রা কমলো। আর চোখে জাহারার দিকে তাকালেও দেখলো জাহারা কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। মায়রা ভ্রু কুচকালো। এই মেয়েটা তাকে নিয়ে প্রবলেমের ব্যাপার বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়রা। জাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে জাহারা থেকে কফি নিল। অমনি মায়রার মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে। জাহারা গলা ছেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেডসাইড টেবিলের ওপর। ভ্রু কুচকে বলে, ওয়াই? জাহারা তার পা এগিয়ে দেখিয়ে বলে, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্তি নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুঁড়ে দিয়ে বলে, দুটোই বের হও ঘর থেকে, আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মায়রা নীরবে সবটা দেখলো। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়লো না মায়রার মনে। তার সাথেও তো এমনই করে লোকটা। কিন্তু তার জন্য কেনা মলম জাহারাকে কেন দিল? এতেই মায়রার অদৃশ্য কালো মুখ আরও কালো হয়ে গেল। জাহারা খুশি হলো ইরফানের এটুকুতেই। ইরফান কেমন তা তো জানি, তাকে মলম দিল, এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়রার আগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করল, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছে না, কফির 14 গোষ্ঠী খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দিব, খবিশ লোক। জাহারা মায়রার কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসলো। তার মনে হলো ইরফান মায়রার কফি না নিয়ে তার কফি নিয়েছে, এতে তার মুখ জলজল করে ওঠে। আবারও মলম দিল তাকে। মায়রাকে ইরফান ভাই মেনে নেয়নি, তা থাকেও আলাদা ঘরে। নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে, সেটা জাহারা নিজেই সুন্দর করে সারিয়ে নেবে। পায়ের জ্বলুনি ফিল করতে পারলো না সেভাবে। উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতে ঘরে থেকে বেরিয়ে যায়। মায়রা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো ভাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উকি দিল। না, ইরফান নেই, এখন হয়তো ওয়াশরুমেই আছে। মায়েরা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের উপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়া মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা, অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি। আমায় চেনে না খবিশ লোক।
হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সে গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মায়েরার চোখ জলজল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুলেই আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়েরা ব্রুকুচকে তাকায়। কি হলো? দরজার হাতলে পুরুষালী হাত চোখে পড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়, গলা নামিয়ে বলে, কি করছিলে এখানে?